বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে 10 বছর বয়সী একটি মেয়ের গল্প শোনাবো, যে মাত্র 10 বছর বয়সে গর্ভবতী হলো এবং মা হয়ে গেল। যখন সেই মেয়েকে হাসপাতালে ভর্তি করানো হলো এবং ডাক্তাররা তার অপারেশন করতে শুরু করলেন, তখন সেই মেয়েটার সত্যিটা জানার পর ডাক্তাররাও হতবাক হয়ে পড়লেন এবং অপারেশন থিয়েটার ছেড়ে পালিয়ে যেতে লাগলেন। কিন্তু কি এমন রহস্য ছিল সেই মেয়েটির? এরপর কি হলো? বন্ধুরা, ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এই ভিডিওটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই লাইক করুন এবং দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। এই গল্পটি ডক্টর মন্দিরা নামের এক মহিলা ডাক্তার বর্ণনা করেন। ডক্টর মন্দিরা বলেন যে আমার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যেগুলো নিয়ে আমি কথা বলবো, তবে এই গল্পটি একটি ছোট্ট মেয়ের। এই মেয়েটির ঘটনা আমাকে শুধু অবাকই করেনি, বরং জীবনভর আমার নিজের সন্তানদের সম্পর্কেও আমাকে সচেতন করে দিয়েছে। ডক্টর মন্দিরা বলেন, দিনটি ছিল সোমবার, যখন একটি মহিলা তার 10 বছরের মেয়েকে নিয়ে আমার অফিসে ঢুকলেন। আমার নজর যখন সেই মেয়েটির দিকে পড়ল, আমি অবাক হয়ে গেলাম। মেয়েটির পেট অস্বাভাবিকভাবে বড় হয়ে গিয়েছিল। যখন আমি মেয়েটিকে দেখলাম তখন মনে হলো হয়তো এটি কোনো রোগ হবে বা হয়তো পেটে জল জমে গেছে বলে পেট বড় হয়ে গেছে। কিন্তু যখন আমি মেয়েটির মায়ের দিকে তাকালাম তখন তার চোখে জল ছিল। আমি তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আমার কথা শুনে সে আমার সামনে হাত জোর করলো। আমি বুঝতে পারিনি যে সে এমন কেন করছে। আমি যখন তার দিকে অবাক হয়ে তাকালাম তখন সে আমাকে বলতে লাগলো, ডাক্তার দিদি, আমার সম্মান বাঁচান। আমি মেয়েটির মায়ের দিকে তাকালাম এবং বুঝতে পারলাম যে মেয়েটি গর্ভবতী ছিল এবং এখন মেয়েটির মা আমাকে বলছেন যে আমি যেন তার সম্মান বাঁচিয়ে দিই, যাতে কেউ না জানতে পারে যে তার মেয়ে গর্ভবতী ছিল। আমি অবিশ্বাস্যভাবে তার দিকে তাকালাম এবং বললাম, আমি ওর আল্ট্রাসাউন্ড করব। তখন তার মা বললেন, না ডাক্তার দিদি, আল্ট্রাসাউন্ড করার প্রয়োজন নেই, আমার মেয়ে সন্তান সম্ভবা, আপনি দেখতে পাচ্ছেন না? আপনি তো ডাক্তার, আপনি তো ভালো করেই জানেন। ডক্টর মন্দিরা আরও বলেন যে আমি সেই মেয়েটির মাকে বললাম, কিন্তু আমাকে আপনার মেয়েকে চেক আপ করতে হবে এবং এটাও দেখতে হবে যে সন্তানের স্বাস্থ্যের অবস্থা কেমন। কিন্তু ও কিভাবে গর্ভবতী হলো? আপনার মেয়ের সঙ্গে কোনো অন্যায় বা অবিচার হয়েছে কি? তখন মেয়েটির মা বললেন, না দিদি, আমি এসব কিচ্ছু জানি না, শুধু এটুকু জানি যে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মেয়েটির মা ঘৃণা ভরে মেয়েটির দিকে তাকিয়ে কথাটা বললেন এবং তারপর আমার সামনে হাত জোর করে বললেন, যদি এই কথা ওর বাবার কানে পৌঁছয় তবে সে একে জীবন্ত মাটিতে পুঁতে দেবে। আমি বললাম, কেন? মেয়েটির পেট এত বড়, আপনার স্বামী খেয়াল করেননি? আমার কথা শুনে সে তার চোখের জল মুছতে মুছতে বলল, না দিদি, তিনি মনে করেন যে এর পেটে জল জমেছে বা এটি কোনো সংক্রমণ হয়েছে। আমার মেয়ের চরিত্র খুব ভালো, আমার মেয়ের ওপর কেউ কোনো অভিযোগ আনতে পারেনি। তা সে যখন বড় হবে তখনও নয়। আর আপনি ভাববেন না যে আমি আমার মেয়ের পক্ষ নিচ্ছি, বরং আসল কথা হলো আমাদের সন্তানরা খুব ভালো পরিবেশও বড় হয়েছে, তাদের কোনো কিছুর অভাব নেই, স্কুলের পরিবেশও ভালো, সব ধরনের সুবিধা আছে। আমার মেয়ের সঙ্গে এমন কিচ্ছু ঘটেনি, কিন্তু কি করব? এটা বলে সেই মহিলা মাথা নিচু করে নিলেন। তখন আমার সন্দেহ হতে লাগলো। আমি মনে মনে ভাবলাম, এটা তো সম্ভবই না যে কোনো পুরুষ ছাড়াই, কোনো অন্যায় বা অবিচার ছাড়াই এই মেয়েটি গর্ভবতী হয়ে গেল। কেউ তো নিশ্চয়ই অন্যায় করেছে, কোথাও না কোথাও এর মায়ের তো গাফিলতি রয়েছে, তাই জন্য এই মেয়েটির এই অবস্থা হয়েছে। আমি দেখলাম মেয়েটার মা আমার চোখের দিকে চোখ রেখে কথা বলছে না। আমার মনে হলো উনি আমার থেকে কিছু লুকোচ্ছেন। আমি তাকে বললাম, আপনার মেয়েকে আল্ট্রাসাউন্ড করাতে হবে, তবেই আমি জানতে পারবো যে আপনার মেয়ের কত মাস চলছে এবং এর চিকিৎসা কি করা যেতে পারে। এটা শুনে সেই মহিলা আল্ট্রাসাউন্ড করাতে রাজি হয়ে গেলেন। তার মেয়েকে আমি আল্ট্রাসাউন্ড রুমে নিয়ে যেতে লাগলাম। তখন তিনি বললেন, ডাক্তার দিদি, আমিও যাব। মনে হচ্ছিল সেই মহিলা মেয়েকে আমার সঙ্গে একা পাঠাতে চান না, হয়তো তিনি চান না যে তার মেয়ে আমাকে কোনো কথা বলুক। আমার একটু অদ্ভুত লাগলেও প্রাইভেট ক্লিনিকে মানুষ এরকম অনেক আচরণ করে অনেক সময়। সরকারি হলে মানুষ বেশি কথা বলে না, ডাক্তারদের প্রতিটি কথা মানুষ মেনে নেয়, কিন্তু প্রাইভেট ক্লিনিকে কেউ কারোর কথা শোনে না। বেশিরভাগ রোগী নিজেদের ইচ্ছে মতো কাজ করাতে চান। সেই মহিলা তার মেয়ের সাথে আল্ট্রাসাউন্ড রুমে আসতে চাইছিলেন, তাই আমি তাকে বারণ করিনি। সে আমার সাথে রুমে চলে এলো। আমি তার মেয়ের আল্ট্রাসাউন্ড করতে শুরু করলাম। তখন সে স্ক্রিনে চোখ স্থির করে বসে দেখছিল।
সে আমাকে জিজ্ঞাসা করলো, কি মনে হচ্ছে, কোনো আশা আছে? আমার মেয়ের ইজ্জত বাঁচবে তো? ডাক্তার মন্দিরা বললেন। আমি তার মাকে বললাম, দেখুন, আপনি ইজ্জত এবং অপমানের কথা বলবেন না। ও একটি ছোট মেয়ে এবং যেহেতু ও কোনো অপরাধ করেনি, আপনি অকারণে এর ওপর এত বড় দোষ চাপাচ্ছেন কেন? ছোট মেয়েদের এমনি বিষয়গুলিতে কোনো আগ্রহ থাকে না। আপনাকে আপনার মেয়ের চারপাশের পরিবেশের খবর রাখতে হবে। আপনাকে জানতে হবে ও কার সাথে মেলামেশা করে, কি করে, কোথায় যায়, এর সাথে কে থাকে সব সময়, ইত্যাদি। কিন্তু একই সাথে আপনাকে আপনার মেয়ের যত্নও নিতে হবে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট আসার পরেই আপনি বুঝতে পারবেন আপনার মেয়ের সাথে কি ঘটনা ঘটেছে। আমি সেই মহিলাকে জানিয়ে দিলাম। যদিও আমি ইতিমধ্যেই সব কিছু জানতাম, আল্ট্রাসাউন্ড রিপোর্ট পড়া আমার জন্য কোনো কঠিন কাজ ছিল না। কিন্তু আমি আধ ঘন্টা ভেবে দেখলাম কিভাবে আমি সেই মহিলাকে এই কথা বলবো। এমন না হয় যে সে রাগ করে তার মেয়েকে মারধর করতে শুরু করে। আমি সেই মহিলার সাথে খুব সাবধানে কথা বললাম। আমি বললাম, দেখুন, আপনার মেয়ে খুবই সংবেদনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তার জীবনও যেতে পারে, তাই আপনাকে তার প্রতি খুব যত্ন নিতে হবে। আপনি যদি তার যত্ন নেন তবে তার জীবন সহজ হবে। তাছাড়া আপনি মেয়ের মা, কোনো শত্রু নন যে আপনি তার সাথে এত খারাপ আচরণ করবেন। আপনার 10 বছরের মেয়ে গর্ভবতী এবং সে শিশুকে গর্ভে ধারণ করে 7-8 মাস পার করে দিয়েছে। এমন পরিস্থিতিতে যদি আমি তাকে ওষুধ দিই তবে তার জীবনে আজীবন সমস্যা হতে পারে। আপনি একটা কাজ করুন, আপনার মেয়েকে নিয়ে যান, তার যত্ন নিন, শিশুকে জন্ম নিতে দিন। বেআইনি কাজ করা উচিত নয় এবং তাছাড়া এমনিতেও কিছু করা সম্ভব নয়। প্রথমত, তার বয়স খুব কম। দ্বিতীয়ত, আপনার মেয়ের অবস্থা খুবই সংবেদনশীল। তার যত্ন নিন, তাকে বাড়ি নিয়ে যান। আমি সেই মহিলাকে এই কথা বলে তাকে আশ্বস্ত করলাম, কিন্তু সে কাঁদতে শুরু করলো। সে বলল, ডাক্তার দিদি, আপনি যা বলছেন তা একদম অসম্ভব। যদি আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে যাই তবে শিশুর জন্মের আগে তাকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হবে। আপনি আমার জায়গায় নিজেকে একবার রেখে ভাবুন। বলুন তো, যদি আপনি এমন একটি মেয়ের মা হতেন এবং সে গর্ভবতী হয়ে যেত, তবে কি আপনার স্বামী আপনাকে ক্ষমা করতেন? সব দোষ তো মেয়ের মায়ের ওপরেই আসে, প্রশ্ন তার শিক্ষার ওপর উঠে আসে। আমি তাকে বাড়ি নিয়ে যেতে পারবো না। আপনি কোনো একটা উপায় বের করুন, না হলে এই মেয়েকে মেরে ফেলা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। ডাক্তার মন্দিরা বলেন, আমি সেই মহিলার কঠোর মনোভাব দেখে অবাক হয়ে গেলাম। আপনি আপনার মেয়েকে রেখে কোথায় যাবেন? কেউ কি আছে যিনি আপনার মেয়েকে সাহায্য করতে পারবে? সেই মহিলা বলল, দেখুন দিদি, এই ব্যাপারটা আমি ঠিক জানি না। তবে যদি আপনার কাছে কোনো সমাধান থাকে তাহলে বলুন, কারণ এই মেয়ে হয়তো মৃত্যুর মুখে চলে যাবে, অথবা আপনি কোনোভাবে এর চিকিৎসার ব্যবস্থা করে দিন। এবার মেয়েটির মা কেঁদে ফেলল। তখন আমি মেয়েটির মাকে একটি প্রস্তাব দিলাম। তারপর আমি সেই মহিলাকে একটা কথা বললাম, আমি যদি বলি আপনি আপনার মেয়েকে আমার ক্লিনিকে থাকতে দিন, বাচ্চা জন্ম নেওয়ার আগে পর্যন্ত তাকে বাড়ি নিয়ে যাবেন না, তাহলে কি এটা সম্ভব? সে সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, এটা সম্ভব। আমি আমার স্বামীকে বলবো যে আমি আমার মেয়েকে বোনের বাড়িতে রেখে এসেছি। আমার বোনকেও আমি এই সমস্ত কিছু বলে দেব। সে জানে আমার মেয়ের সাথে কি হয়েছে। আমি কোনোভাবে আমার স্বামীকে ঠিক সামলে নেব। আপনি বলুন, এর জন্য কত টাকা নেবেন? সেই মহিলা অসুস্থও ছিল, আবার অসহায়। তার নিজের মেয়ের জন্য খুব উদ্বিগ্ন ছিলেন তিনি। আমি তাকে আশ্বস্ত করলাম এবং বললাম, আমি আপনার কাছ থেকে কোনো টাকা চাই না। আমি শুধু এই মেয়েটির দুঃখ দেখে আপনাকে এই কথা বলছি। যাই হোক, আমার ক্লিনিকে রাতে কেউ থাকে না, শুধু আমি থাকি, তাই আমি ওর দেখভাল করব। মেয়েটির মায়ের আর কি দরকার ছিল? সে তো এমনিতেই দুশ্চিন্তায় ছিল। সে বলল, ঠিক আছে, আমি ওকে এখানেই রেখে যাব। তার চলে যাওয়ার পর আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তুমি কি স্কুলে যাও? সে আমাকে সব কথা বলে দিল। আমার সন্দেহ হচ্ছিল, হয়তো স্কুলের ভ্যান চালকের দ্বারা সে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছে, যার ফলে এই অবস্থা হয়েছে। কিন্তু মোটেও তা ছিল না। মেয়েটি এমন কিছুই বলেনি, বরং সে ভয়ও ছিল না। মনে হচ্ছিল সে জানেই না যে তার সঙ্গে কি ঘটেছে, কবে ঘটেছে এবং কিভাবে ঘটেছে। সে আমাকে খুব সরলভাবে নিজের পেটে হাত রেখে জিজ্ঞাসা করলো, ডাক্তার দিদি, আমারও কি বাচ্চা হবে? আমি কি মা হয়ে যাব? আমি সেই 10 বছরের মেয়েটিকে বললাম, হ্যাঁ, তুমি মা তো হবেই, তবে তোমাকে খুব সাবধানে থাকতে হবে। সঙ্গে সঙ্গে আমি তাকে দৌড়ঝাঁপ করতে বারণ করে দিলাম এবং বললাম, এখন তোমাকে শুধুমাত্র নিজের যত্ন নিতে হবে, বিশ্রাম করতে হবে, নিজের জন্য প্রার্থনা করো এবং মনে করার চেষ্টা করো যদি কখনো কেউ তোমার সাথে কোনো অস্বাভাবিক আচরণ করে থাকে বা খারাপ কিছু করে থাকে, তাহলে আমাকে সত্যিটা বলে দাও।
সে মাথা নাড়িয়ে বলল, এমন কোনো দিন কিছু হয়নি, কেউ কখনো কিছু বলেও নি। আমি ওর কথা বুঝতে পারছিলাম, কিন্তু বিশ্বাস হচ্ছিল না। পরের দিন মেয়েটির মা এলো, সঙ্গে নিয়ে এলো হালুয়া আর অনেক শুকনো খাবার, যা আমি মেয়েটিকে খেতে দিতে পারি। আমি তার কাছ থেকে সব কিছু নিয়ে ক্লিনিকেই রেখে দিলাম। মেয়েটির মা বলল আমি মাঝে মাঝে এসে ওর সঙ্গে দেখা করব। মেয়েটির তার মায়ের কথা মনে পড়ত, কিন্তু একই সঙ্গে চিন্তিতও থাকত। যাই হোক, আমি তাকে ক্লিনিকেই রেখে দিলাম। তার সময় ঘনিয়ে আসছিল। আমি উদ্বিগ্ন ছিলাম যদি এই মামলাটি কোনো অস্বাভাবিক মোড় নেয়। কারণ আমি তার মাকে বলে রেখেছিলাম, তোমার দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, তোমার মেয়ের ব্যাপারটা আমার হাতে, আমি এটা নষ্ট হতে দেব না, ওর ভবিষ্যতেও কোনো আঁচ আসতে দেব না। যাই হোক, প্রসবের দিন এলে মেয়েটি দুটি সুন্দর শিশুর জন্ম দিল। বাচ্চারা গোলগাল, মিষ্টি এবং একেবারে সুস্থ ছিল। আমি ওদের দেখে হতবাক হয়ে গেলাম। ওরা ছিল যমজ। আজ পর্যন্ত আমি এমন কিচ্ছু দেখিনি। মেয়েটির শরীর খুব খারাপ হয়ে গেল। আমি তাকে হাসপাতাল থেকে সরাসরি বাড়ি নিয়ে এলাম। এখন মেয়েটাকে অনেকটা বড় লাগছিল, যেন সে হঠাৎ করেই বড় হয়ে গেছে। ওর জন্য আমার খুব দুঃখ হচ্ছিল। আমি আবার ওকে জিজ্ঞাসা করার চেষ্টা করলাম, কিন্তু সে তখনও কিছুই জানতো না। বাচ্চাগুলো একেবারে ওরই ছিল, কিন্তু আমি কঠোরভাবে মানা করে দিলাম এই ব্যাপারে বাড়িতে যেন কেউ কিছু না জানে। মেয়েটির মাকে আমি পুরো সত্যিটা জানিয়ে দিলাম। এই দুটি শিশুকে আমি কোনো নিঃসন্তান দম্পতিকে দিয়ে দেব, তুমি এই নিয়ে চিন্তা করো না। মেয়েটির মা নিশ্চিন্ত হয়ে গেল। সে আমাকে হাজার হাজার টাকা দিল এবং বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছেন। আমি আমার স্বামীকে বলে দিয়েছিলাম আমি আমার মেয়েকে বোনের বাড়িতে রেখে এসেছি, সে তাই নিশ্চিন্ত রয়েছে। যদিও সে সন্তানদের খুব একটা খোঁজখবর রাখে না, কিন্তু যদি এইসব জানতে পারত তাহলে যে কি হতো কে জানে। এই কথা বলে সে চলে গেল। আমার মনে হচ্ছিল সে এখন নিশ্চিত এবং নিশ্চিন্ত, কিন্তু আমার মনে মেয়েটির কথা বারবার আসছিল। মনে হচ্ছিল যেন সে আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু কোনো অজানা কারণে বলতে পারেনি। আমি আর বেশি কিছু বলিনি। মেয়েটি চলে যাওয়ার পর আমার ঘরে থাকা নার্স একটা অদ্ভুত কথা বলল। নার্স বলল, আপনার মনে হয় না মেয়েটির মায়ের আচরণে কিছু অদ্ভুত ব্যাপার ছিল? ডাক্তার মন্দিরা বলল, আমি মাথা ঝাঁকিয়ে তার কথা উড়িয়ে দিলাম। আমি ফালতু কথা ভাবতে চাইনি। এইভাবে 7-8 মাস কেটে গেল। প্রায় 7-8 মাস পর সেই মেয়েটি আবার আমার ক্লিনিকে এলো। এইবার তার মাও সঙ্গে ছিল। মেয়েটি নিজের গায়ে বড় একটা ওড়না জড়িয়ে রেখেছিল। তার উচ্চতা বেশ বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল এবার তার জীবনে নতুন কোনো সমস্যা এসেছে। আমি ভাবলাম হয়তো অন্য কোনো কারণে এসেছে, কিন্তু সে এসে আমার মাথার ওপর যেন বিস্ময়ের পাহাড় ভেঙে দিল। আমি জিজ্ঞাসা করলাম, কেন এসেছো? সে বলল, আমার মেয়ের মধ্যে আবারও সেই লক্ষণ দেখা দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কী লক্ষণ দেখা দিচ্ছে? মেয়েটির মা কেঁদে ফেলল। তার অশ্রু দেখে আমি বুঝে গিয়েছিলাম ঘটনাটা আবারও খারাপের দিকে মোড় নিয়েছে। তার সঙ্গে আবারও একই ঘটনা ঘটেছে, যার জন্য সে প্রথমবার আমার কাছে এসেছিল। আমার বিশ্বাস হচ্ছিল না কিভাবে একটা এত ছোট মেয়ে এত অল্প বয়সে বারবার এমন ভয়ানক ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, তার মা কিছুই জানে না, এমনকি মেয়েটি নিজেও জানে না। আমি বললাম, এবার কিভাবে এটা হলো? তুমি তো বলেছিলে তোমার মেয়ের আশেপাশে এমন কেউ নেই, এমন কোনো মানুষ নেই যে এই ধরনের কাজ করতে পারে, তাহলে এটা কিভাবে সম্ভব? মেয়েটির মা কাঁদতে কাঁদতে বলল, ডাক্তার দিদি, আমি নিজেও জানি না, আমি ভেতরে ভেতরে পাগল হয়ে যাচ্ছি দুশ্চিন্তায়, যখন থেকে আবার ওর এই অবস্থা দেখছি। আপনি একটু পরীক্ষা করে দেখুন আমি যা ভাবছি তা সত্যি কিনা, কারণ আমি এখনও কোথাও পরীক্ষা করাইনি। আপনাকে আমি ভালোভাবে চিনি, তাই শুধু আপনার কাছেই এসেছি। আপনি পরীক্ষা করে বলুন আমি যা ভাবছি তা সত্যি নাকি ভুল। হায় ভগবান, যদি সত্যি হয়ে যায় তাহলে আমি জীবিত থেকেও মরে যাব। এখন আমি ওর বাবাকে কি বলে বোঝাবো? এখন তো আমার জীবনে এমন ঝড় আসবে যা আমার জীবনটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। আমি তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম, আপনি অহেতুক সন্দেহ করবেন না, আগে আমাকে আপনার মেয়েকে পরীক্ষা করতে দিন। যতক্ষণ না পরীক্ষার রিপোর্ট আসে ততক্ষণ কোনো সিদ্ধান্তে পৌঁছবেন না। কিন্তু যখন আমি মেয়েটিকে আল্ট্রাসাউন্ড রুমে নিয়ে গেলাম, আল্ট্রাসাউন্ডের স্ক্রিনে চোখ পড়তেই মনে হলো যেন আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমার চোখ বিস্ময় ফেটে যাওয়ার মতো হয়ে গেল। আমি ভাবতেও পারিনি যে আবারও একই ঘটনা ঘটবে। আমি মেয়েটির মাকে পুরো সত্যিটা বলে দিলাম। সে বলল, এটা বলবেন না, বলুন এটা মিথ্যে কথা। আমি আমার মেয়ের অপরাধীদের সত্যিই চিনি না।
ডাক্তার দিদি, হয়তো আপনি এখন আবার আমার উপর সন্দেহ করছেন এবং ভাবছেন কেমন মা যে নিজের মেয়ের এইটুকুও খবর রাখে না, কিন্তু আমি ঠাকুরের দিব্যি খেয়ে বলছি আমি সত্যিই জানি না এসব কিভাবে ঘটছে। ডাক্তার মন্দিরা বলল। আমি তার মাকে বললাম, ভয় পাওয়ার দরকার নেই, কারণ ওষুধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। আপনাকে আগের মতো অতটা কষ্ট পোহাতে হবে না। তবে বারবার এমন হওয়ায় আপনার মেয়ের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে। খুব কম বয়সে এমন ঘটনা মেয়েদের জন্য অত্যন্ত বিপজ্জনক। আপনিও জানেন ওর শারীরিক অবস্থা কেমন। একদিকে বয়স কম, অন্যদিকে ও এমনিতেই দুর্বল ও রোগা। আপনাকে অবশ্যই ওর যত্ন নিতে হবে। আমার কথা শুনে সে বলল, নিশ্চয়ই আমি ওর যত্ন নেব, আপনি শুধু ওষুধ দিয়ে দিন। কিন্তু আমাকে বলুন, আমার মেয়ের অপরাধী কে? সে আমার ক্লিনিকে বসে কান্নায় ভেঙে পড়ল। আমি বললাম, এই ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো অনেকভাবে আপনার মেয়েকে পরীক্ষা করে নানা কৌশলে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি তার মনে কোনো অপরাধীর নাম আসে কিনা, কিন্তু সে স্পষ্টভাবে অস্বীকার করেছে। সে বলল, আজ পর্যন্ত এমন কিছুই ঘটেনি তার সাথে। আমার চোখে এমন কোনো ব্যক্তি পড়েনি যে আমাকে খারাপ নজরে দেখেছে বা আমাকে স্পর্শ করার চেষ্টা করেছে। যা কিছু হয় হঠাৎ করেই ঘটে। আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি ভেবেছিলাম হয়তো এটাই শেষবার হবে, এখন এই শিশুটির সঙ্গে আর কিছু ঘটবে না। কিন্তু এই ঘটনার কয়েকদিন মাত্র কেটেছিল, হয়তো 2 থেকে 3 মাস। সেই মহিলা আবার তার মেয়েকে নিয়ে আমার ক্লিনিকে এসে হাজির। এবার তাকে দেখে আমার প্রচণ্ড রাগ হলো। আমার মনে হলো এরা ইচ্ছে করেই নাটক করছে, কারণ এটা কখনোই সম্ভব নয়। কোনো শিশুর এই অবস্থা, অথচ তার মা জানবে না, এমনকি সে নিজেও জানবে না যে কিভাবে এটা ঘটল। এইবার আমি আল্ট্রাসাউন্ড করার প্রয়োজনও মনে করলাম না, শুধু ওষুধ লিখে দিলাম। কিন্তু মেয়েটির মা খুবই চিন্তিত ছিল। তার চোখ থেকে টানা অশ্রু গড়িয়ে পড়ছিল, সাথে তার হাতও কাঁপছিল। সে বলল, আমি কোথায় যাব? যদি আবারও মেয়ের সঙ্গে একই ঘটনা ঘটে তাহলে আমি কি করব? আমি বললাম, শুনুন, আজকের যুগে কেউ এত বোকা নয় যতটা আপনি আমাকে ভাবছেন। আপনার মেয়ের সঙ্গে যা কিছু হচ্ছে এর অপরাধী আপনার বাড়িতেই আছে, অথবা এমন কোনো ঘটনা আছে যা আপনি আমার কাছ থেকে লুকোচ্ছেন। যদি তা না হয় তাহলে নিজের মেয়ের নিরাপত্তার ব্যবস্থা করুন, ওকে সবসময় নিজের কাছে রাখুন। আমার মনে হয় না যদি আপনি ওকে সবসময় নিজের চোখের সামনে রাখেন তাহলে এই ঘটনা আবার ঘটতে পারবে বলে। সে বলল, আমি কিভাবে ওকে সবসময় নিজের কাছে রাখবো? আমি তো শুধু ওকে স্কুলেই পাঠাই, এর বাইরে আর কিচ্ছু করি না। আমি যখন তাদের সাথে কথা বলছিলাম ঠিক তখনই আমার ক্লিনিকের দরজায় কড়া নাড়া হলো। প্রায় একই বয়সের আরেকটি মেয়ে তার মায়ের সাথে ক্লিনিকে ঢুকলো। আমাকে দেখেই সে বলল, আমাকে আপনার সাথে খুব জরুরি কথা বলতে হবে এবং একান্তে বলতে হবে। এরা একে অপরের মুখোমুখি হতে চাইছিল না। আমি দেখলাম সেই মহিলার সঙ্গে থাকা মেয়েটির বয়সও 12 থেকে 13 বছরের মতোই হবে। সে নিজেও খুবই চিন্তিত ছিল, তার চোখ থেকে অশ্রু ঝরছিল। আমি তাকে দেখেই বুঝলাম এর ঘটনাটা আগেরটার মতোই কিছু হবে। আমি প্রথম মহিলাটি ও তার মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিলাম এবং দ্বিতীয় জনের কাছে গেলাম, কারণ সে প্রথমবার এসেছিল আর তাই তার জন্য সময় দেওয়া জরুরি ছিল। আমি তার পাশে গিয়ে বসলাম। দেখলাম তার মেয়েটিও তীব্র পেটের ব্যথায় কষ্ট পাচ্ছে। মহিলা বলতে লাগলো, আমি আমার মেয়ের পেটের ব্যথা নিয়ে খুবই চিন্তিত। তার শরীরে অদ্ভুত সব পরিবর্তন হচ্ছে, যেগুলো সাধারণত শুধু বিবাহিত নারীদের হয়। আমি মেয়েটির দিকে তাকালাম, তার চেহারা দেখেই বুঝতে পারলাম এখানেও একই ঘটনা ঘটেছে। আমি তাকে আল্ট্রাসাউন্ডের জন্য রুমে পাঠালাম। আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে আমার পায়ের নিচের মাটি সরে গেল। এই মেয়েটির সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছে, যেটা আগের মেয়েটির সঙ্গেও ঘটেছিল। এবার আমি সত্যি দুঃখ অনুভব করলাম। আমি খুবই অস্থির হয়ে গেলাম। আমি তার মাকে একেবারে সোজাসুজি বলে দিলাম, আপনার মেয়ে গর্ভবতী। সে মাথা ধরে বসে পড়ল, বলল, আমি কিছুই বুঝতে পারছি না, এটা কিভাবে সম্ভব? আমি তাকে আগের মেয়েটির ঘটনাও জানিয়ে দিলাম, কারণ এখন মাদের এটা নিয়ে ভাবা দরকার ছিল। আমি বললাম, আপনার ধারণা ভুল হতে পারে। আপনার মেয়ের সঙ্গে নিশ্চিতভাবে কিছু একটা ঘটেছে, যার ফলাফল এখন সামনে এসেছে। আপনার কথাগুলো বাস্তবতার সঙ্গে মিলছে না। আমি আপনার মেয়েকে দোষারোপ করছি না, কিন্তু দেখুন, বাস্তবতা তো আপনার চোখের সামনেই রয়েছে। এমনও তো হতে পারে যে আপনার মেয়ের সঙ্গে কিছুই হয়নি, তবুও এই সব ঘটনা ঘটেছে। আপনাকেও নিজের সন্তানের যত্ন নিতে হবে, তাদের ওপর নজর রাখতে হবে। আমার কথা শুনে সে হাউমাউ করে কেঁদে উঠল।
সে বলল, ম্যাডাম, এতে আমার কোনো দোষ নেই। আমার মেয়ে তো শুধু স্কুলে যায়, তারপর ফিরে এসে খেলাধুলো করে। আমি তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে দেখলাম এই মেয়েটি আর আগের মেয়েটি একই পাড়ায় থাকে, একই স্কুলে পড়ে এবং একে অপরকে চেনে। এই দুজনের গল্প প্রায় একই রকম। আমি বললাম, আমি যেহেতু ডাক্তার তাই জিনিসগুলো বোঝার ক্ষমতা আমার একটু বেশি, যেটা হয়তো এই সাধারণ মহিলাদের নেই। আপনারা আমাকে একদিন আপনার সন্তানের সঙ্গে থাকতে দিন। আমি যখন ওদের সাথে থাকবো তখনই বুঝতে পারবো এসব কি হচ্ছে, কিভাবে এত ভয়ঙ্কর পরিণতি হচ্ছে। পরের দিন আমার ছুটি ছিল। আমি সেই দুই মেয়ের স্কুলে গেলাম, কিন্তু স্কুলের পরিবেশ দেখে আমি অবাক হয়ে গেলাম। এখানে তো এমন কিছুই নেই যাতে আমার সন্দেহ হয়। মালি, দারোয়ান সবাই খুব ভদ্র এবং ভালো ব্যবহার করছিল। ঠিক তখনই আমি খবর পেলাম অনেক মেয়ের অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেল এই ঘটনাগুলো ছড়াচ্ছিল একটি সুইমিং পুল থেকে। সেখানে কাজ করা এক পরিচ্ছন্নতা কর্মী মাঝে মাঝে পুলে স্নান করত এবং সে পুলের একপাশে গিয়ে ভুল কাজ করত। একটা সামান্য অবহেলা বহু মেয়ের জীবন দুর্বিষহ করে তুলছিল, কারণ সেই পরিচ্ছন্নতা কর্মী যখন পুলে নামতো তখন সে সেখানে বসেই কুকর্ম করত, আর সেই কারণেই পুলের জলে সংক্রমণ ছড়িয়ে পড়ছিল। ফলস্বরূপ সেই সমস্ত মেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বন্ধুরা, যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।